গ্রামে থাকত দুই ভাই, রঘু আর মধু। বড় ভাই রঘু ছিল খুব চালাক আর লোভী। রঘু বিয়ে করেছে অনেক দিন হলো, তবে রঘু ছিল খুব অলস। সে কোনো কাজ করত না, সব কাজ করতে হতো ছোট ভাই মধুকে। দাদা, এই নাও এই বছরের টাকা। প্রতিবারের মতো এইবারও ফসল বিক্রি করে ভালো টাকা লাভ হয়েছে। টাকাগুলো তুমি রাখো। এত কম টাকা কেন রঘু? এই তো তুমি বললে বাজারে ফসল বিক্রি করে অনেক টাকা লাভ হয়েছে, তাহলে এত কম টাকা কেন? বাকি টাকা কি তুমি আবার সরিয়ে ফেললে নাকি? এ কি বলছো তুমি বৌদি? আমি কেন টাকা সরাতে যাব? তুমি বিশ্বাস করো, বাজারে যত টাকা বিক্রি হয়েছে আমি তত টাকাই তোমাদের দিয়েছি। এখান থেকে আমি 1 টাকাও নেইনি। তোর বৌদি ঠিকই বলেছে মধু, আমারও এখানে টাকা কম মনে হচ্ছে। তাই এখন থেকে বাজারে ফসল বিক্রি করতে আমি যাব, তুই শুধু জমির কাজটা সামলাবি। ঠিক আছে দাদা, তোমার যেটা ভালো মনে হয়। তুমি আমার বড় দাদা, তাই তোমার সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন যা জমিতে কাজ কর গিয়ে। দাদা, আমার আর একটা কথা বাকি ছিল। আহা, সব সিদ্ধান্ত তো তোর সামনেই হলো, তাহলে এখন আবার কি বলার বাকি আছে তোর? আসলে আমার পায়ের জুতো জোড়া ছিঁড়ে গেছে, তাই আমার কিছু টাকা লাগতো নতুন জুতো জোড়া কেনার জন্য। 2 পয়সা কামানোর মুরদ নেই, আরও এসেছে টাকা চাইতে। শোনো মধু, এই এত বড় সংসার চালাতে কম টাকা লাগে না, তাই এখান থেকে 1 টাকাও দেওয়া যাবে না। এখন যাও তো, যাও এখান থেকে। মধু আর কিছু বলল না, সে সোজা কোদাল কাঁধে নিয়ে জমির দিকে যেতে লাগে। ছোট ভাই মধুর এখনো বিয়ে হয়নি। মধু ছিল খুব সহজ সরল, তাই তার দাদা বৌদি তাকে গাধার মতো খাটিয়ে নিত, বিনিময়ে তাকে কিচ্ছু দিত না। বাবা মা মারা যাওয়ার পরে তার দাদা আর বৌদি ছাড়া তার এই দুনিয়াতে আর কেউ নেই। মধু, ও মধু, এদিকে শুনে যাও, আর কত কাজ করবে? সত্যি মধু, আমার জীবনে আমি তোমার মতো পরিশ্রমী ছেলে আজ পর্যন্ত দেখিনি। তবে তোমাকে দেখে আমার খুব অসহায় মনে হয়। তোমাকে কি তোমার দাদা বৌদি ঠিকঠাক মতো খেতে দেয় না, নাকি তোমার যত্ন নেয় না? দিন দিন কেমন যেন রোগা হয়ে যাচ্ছ। না না, আমার দাদা বৌদি যথেষ্ট ভালো, আমার যথেষ্ট যত্ন করে। বাবা মা মারা যাওয়ার পরে তারাই তো আমার দেখাশোনা করেছে। ওরা আমার নজরে ওপরওয়ালা থেকে কম কিছু নয়। সত্যি মধু, তোমার মনটা অনেক বড়। তোমার মা ঠিকই বলতো, তোমার মতো লক্ষ্মী ছেলে হয় না। সময় হয়ে গেছে এখন তোমাকে একটা সত্যি কথা বলার। আপনি কোন সত্যের কথা বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। বলছি সবই বলছি বাবা। আসলে তোমার মা মারা যাওয়ার আগে একদিন আমার বাড়িতে গেছিলেন একটা অনুরোধ নিয়ে। তোমার মার অনেক উপকার ছিল আমার উপর, তাই সেদিন তোমার মার সেই অনুরোধটা আমি আর ফেলতে পারিনি। তবে তখন তুমি ছোট ছিলে, আর আমার মেয়েরও তখন তেমন একটা বয়স হয়নি, তাই তোমার মাকে দেওয়া কথা পূরণ করার আগেই তোমার মা মারা যায়। মানে কি বলতে চাইছেন আপনি? আমাকে একটু বুঝিয়ে বলুন। মানে তোমার মাকে আমি কথা দিয়েছিলাম যে আমার ছোট মেয়ের সাথে তোমার বিয়ে দেব, আর এটাই তোমার মায়ের শেষ ইচ্ছা। এ কি বলছেন আপনি? তবে এই কথা তো আপনি আমাকে আগে কখনো বলেননি। কিন্তু আমি তো অনেক দিন আগেই তোমাদের বাড়িতে গেছিলাম এসব ব্যাপারে জানাতে। সেদিন হয়তো তুমি বাড়ি ছিলে না, আমি তোমার দাদা বৌদিকে সবটা জানিয়েছিলাম। তবে তোমার দাদা বৌদি আমাকে মানা করে দেয় আর অপমান করে, আমাকে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। বলেছিল তোমার নাকি বিয়েতে কোনো মত নেই। কোথায়? দাদা বৌদি তো আমাকে এসব ব্যাপারে কোনোদিন কিছু বলেনি। আর সত্যি যদি এটা আমার মায়ের শেষ ইচ্ছা ছিল, তাহলে আমি অবশ্যই মায়ের সেই ইচ্ছাটা পূরণ করব। আমার দাদা বৌদিকে আমি রাজি করাবো। মধু তার মাকে খুব ভালোবাসত, আর তার দাদা বৌদি ভালো করে জানত যে তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য মধু সব করতে পারে। মধু তার দাদা বৌদিকে জিজ্ঞাসা করে যে কী কারণে এত বড় সত্যটা তারা তার কাছ থেকে লুকিয়েছে। দাদা, এত বড় সত্যটা তোমরা আমার থেকে কেন লুকিয়েছ? দেখ ভাই মধু, এমনিতেই আমাদের বাড়িতে তোকে মিলিয়ে 4 জন লোক, আর ফসল বিক্রি করে যে টাকা হয় সেই টাকা তো আমাদের খেতেই সব শেষ হয়ে যায়। তার উপরে এখন যদি তুই বিয়ে করিস, তাহলে তোর বউয়ের জন্য বাড়তি যে টাকাটা লাগবে সেটা কোথা থেকে আসবে? তাই আমরা তোকে এসব ব্যাপারে কিছু জানাইনি। আসলে রঘু ও তার স্ত্রী এটা ভাবত যে যদি মধুর একবার বিয়ে হয়ে যায় তাহলে তারা মধুকে আর ঠকাতে পারবে না।
তাই বলে দাদা তুমি আমাকে মায়ের শেষ ইচ্ছাটাও জানালে না। দেখো দাদা বৌদি, আমি তোমাদের কাছে কোনো দিন কিছু চাইনি, তবে আমার মায়ের শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। দেখো মধু, আমাদের এই বিয়েতে কোনো মত নেই। তারপরেও যদি তুমি এই বিয়ে করতে চাও তাহলে তোমাকে এই বাড়ি ছাড়তে হবে, তার সাথে জমির ভাগটাও তোমাকে একটু কম দেওয়া হবে। মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য যদি আমাকে এই বাড়ি ছাড়তে হয় তাহলে তাই হবে। দাদা তুমি আমার ভাগের জমি আমাকে বুঝিয়ে দাও, আমি চলে যাচ্ছি। শোন মধু, যেহেতু আমি তোর বড় ভাই আর আমাদের ইচ্ছার বিরুদ্ধে তুই বিয়ে করবি, তাই তোকে শুধু পূর্ব দিকের 1 বিঘা জমি দেওয়া হবে, আর বাকি 9 বিঘা জমি আর এই বাড়ি ঘর গরু ছাগল সব আমার। কিন্তু দাদা পূর্ব দিকের ওই 1 বিঘা জমিতে তো কোনো ফসলই হয় না, ওই জমি তো শুকনো জমি। মধু, তুই কি এত বড় হয়ে গেছিস যে আজ তোর বড় ভাইয়ের মুখের উপর কথা বলবি? যা দিচ্ছি তাতেই সন্তুষ্ট থাক। ঠিক আছে দাদা, তুমি আমার থেকে বড়, তুমি যা সিদ্ধান্ত নেবে তা আমার ভালোর জন্যই হবে। তোমার সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই। মধু খালি হাতেই তার বাড়িঘর ছেড়ে চলে যায়। মধুর সহজ সরল মন তার দাদা বৌদির চালাকি ধরতে পারেনি। মায়ের দেওয়া কথা রাখার জন্য সে সব কিছু ছেড়ে চলে যায়। মধু তার ভাগের জমিতে নিজের একটা কুঁড়ে ঘর বানিয়েছে। বিয়ে করে মধু ও তার স্ত্রী এখন সেই কুঁড়ে ঘরেই থাকে। তার শুকনো জমিতে ফসল হয় না, তাই তার অভাবের সংসার দুবেলা ঠিকঠাক খেতে পায় না। তবুও তারা অনেক হাসি খুশি ছিল। কি গো, বাড়িতে যে খাবার কিচ্ছু নেই, এভাবে আর কতদিন চলবে? যে জমিটা তুমি ভাগে পেয়েছো সেই জমিতে তো কোনো কিছুই চাষ হয় না, আর এভাবে বসে থাকলে তো আমাদের চলবে না। তুমি যাও না, দেখো গিয়ে গ্রামে কোনো কাজ পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এখনকার মতো কোনো মতে চালিয়ে দাও, আমি কোনো একটা ব্যবস্থা করে নেব, তুমি কিছু চিন্তা করো না। মধু গ্রামে গ্রামে ঘুরে যার যে কাজ পেত সেই কাজটাই করত। অন্যের জমি তৈরি করা, বোঝা বইয়ে দেওয়া, ফসল কাটা, এসব করেই তাদের সংসার চলত। হঠাৎ একদিন এই সব কিছু নজরে পড়ে মধুর শ্বশুরের। মধুকে এই অবস্থায় দেখে মধুর শ্বশুর খুব কষ্ট পায়। এ কি অবস্থা হয়েছে তোমার মধু? তোমার মতো সৎ ও পরিশ্রমিক ছেলে এভাবে অন্যের কাজ করছে? তোমাদের নিজেরই তো এত জমি ছিল, সেসব কি হয়েছে? সবই আমার কপাল শ্বশুরমশাই, আপনার কাছে আর কি লুকাবো। আমার দাদা বৌদি চান না যে বিয়ের পরে আমরা একসাথে থাকি, তাই আমরা আলাদা হয়ে গেছি। আর যে 1 বিঘা জমি আমি আমার ভাগে পেয়েছি, সে জমিতে কিছু চাষই করা যায় না, শুকনো জমি, তাই আমি এখন এই সব কাজ করি। ছি ছি, তুমি তো তোমার দাদা বৌদিকে খুব ভালোবাসতে, আর সেই দাদা বৌদি আজ তোমাকে এভাবে ঠকাতে পারল। তবে তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার মেয়ে জামাই, তাই শ্বশুর হবার নাতে আমি তো তোমাকে ফেলে দিতে পারি না। কি গো, কি হয়েছে? বসে বসে কি এত চিন্তা করছো? আজ রাস্তায় তোমার বাবার সাথে দেখা হয়েছিল। অনেকবার বারণ করলাম ওনাকে যে আমাদের কোনো সাহায্য লাগবে না, তাও তিনি খুব জোর করছে, বলছে ওনার নাকি অনেক বয়স হয়েছে, এত জমিতে চাষ করা ওনার পক্ষে সম্ভব না, তাই উনি অর্ধেক জমি আমাকে চাষ করতে দিয়েছেন। কি যে করি কিছু ভেবে পাচ্ছি না। এত এত ভাবার কি আছে? বাবা তো ঠিকই বলেছে। তাছাড়াও আমার কোনো ভাই বা দাদা নেই, ভবিষ্যতে তো আমার বাবা মাকে আমাদেরই দেখতে হবে। তাই এত না ভেবে কাল থেকেই জমিতে চাষ শুরু করো। তোমার সাথে না হয় আমিও তোমাকে একটু সাহায্য করে দেব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। দেখি চেষ্টা করে যদি আমাদের এই টাকা পয়সার অভাবটা কাটাতে পারি। তুমি কিছু চিন্তা করো না গো, দেখো সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে থেকেই মধু জমির কাজে লেগে যায়। আর এটা মধুর কাছে নতুন কোনো কিছু নয়, কারণ এর আগেও মধু অনেকবার ফসল চাষ করেছে। চাষের কোনো কাজ জানতে মধুর কিছু বাকি নেই। আর কয়েক মাসের মধ্যেই মধুর জমি ফসলে ভরে যায়, আর সেই ফসল বিক্রি করে মধুর অনেক টাকা লাভ হয়। এই নাও, টাকাগুলো রাখো। বাপ রে, এত টাকা! এটা কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? আরে স্বপ্ন দেখবে কেন? তবে তুমি বিশ্বাস করবে না যে এটা তো শুধু অর্ধেক টাকা, বাকি অর্ধেক টাকা দিয়ে আমি আরও 2 বিঘা জমি কিনেছি। দেখো, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না।
তুমি তো দারুণ খবর শোনালে গো। সত্যি আজ আমি অনেক খুশি। মধুর সংসার তার পরিশ্রমের কারণে দিনে দিনে অনেক উন্নতি হয়ে যায়। তবে অন্যদিকে আরেকজনের সংসার পথে বসতে চলেছে। মধুর দাদা রঘু ও তার স্ত্রীর আজকাল খুব কষ্টে দিন কাটছে। ছোট ভাই মধুকে ঠকিয়ে জমি তো নিয়ে নিয়েছে, কিন্তু শুধু বসে বসে খেলে যে কুবেরের ধনও একদিন শেষ হয়ে যায় সেটা বোধহয় রঘুর জানা ছিল না। গরু, ছাগল, জমি জমা সব বেচে নিঃস্ব হয়ে গেছে রঘু। এখন আর বিক্রি করার মতো কিছু বাকি। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। তোমার মতো অলস মানুষকে বিয়ে করে নির্ঘাত মরেছি আমি। জানি না কপালে কি আছে আমার। এখন বুঝি না খেয়ে মরতে হবে। কি ভেবে যে মধুকে এই বাড়ি থেকে তাড়িয়েছিলাম, নিজের পায়ে নিজেই কুড়ুলটা মেরেছি। সব তো বেচে শেষ। এখন কি করবে শুনি? কিভাবে চলবে আমাদের সংসার? এখন তো অন্যের বাড়িতে কাজ করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। এখন যেহেতু আর কোনো রাস্তা নেই, তাহলে আর কি করা যাবে? লোকের বাড়ির জমির কাজই করতে হবে। এই জন্যেই লোকে বলে অতি চালাকের গলায় দড়ি। কেন? যখন নিজের জমিগুলো ছিল তখন তো কখনো কোনো একটা কাজও করলে না, আর এখন নিজের সব জমি বিক্রি করে অন্যের জমিতে কাজ করতে যাবে? হায় রে কপাল, এই কি দিন দেখতে হচ্ছে। আহা, যা হয়েছে হয়েছে। আমি তো আমার ভুলটা মানছি। বারবার আমাকে এসব কথা শোনানোর কি দরকার বলো তো? দরকার আছে তাই শোনাচ্ছি। ওদিকে তোমার ভাই মধু, যাকে আমরা শুধু 1 বিঘা জমি দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম, তাও আবার এমন জমি যে কোনো ফসলই হয় না, কিন্তু তারপরেও আজ দেখো গিয়ে সে কত টাকার মালিক এখন, আর তার জমির কোনো অভাব নেই। আর এদিকে তোমাকে দেখো, সব বেচে নিঃস্ব করে দিয়েছো। এখন যাও, দেখো গ্রামে কারো কোনো কাজ পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুমিও বাড়িতে বসে থেকো না, খোঁজ নিয়ে দেখো যদি কারো কোনো কাজ পাওয়া যায়। কোনো রাস্তা না পেয়ে আজকাল রঘু ও তার স্ত্রী অন্যের বাড়ির কাজ করতে লাগে। এতদিন রঘু শুধু বসে বসে খেয়েছে। সে তার অলসতার কারণে কোনো কাজ করেনি। তবে রঘু এখন আর অলস নেই, কারণ যেদিন সে কাজ যায় না সেদিন তাদের না খেয়ে ঘুমাতে হয়। ছোট ভাই মধুকে ঠকানোর পাপের শাস্তিটা তারা খুব ভালোভাবেই টের পাচ্ছিল। আর এভাবেই চলতে চলতে হঠাৎ একদিনকার ঘটনা। আর দাদা, তুমি এখানে আমার জমিতে? আর তুমি কেন এসব কাজ করছো? আমার জমির এইসব কাজ করার জন্য তো আমি আলাদা করে লোক রেখে দিয়েছি, কিন্তু তুমি এখানে এই অবস্থায়, আমি কিছু বুঝতে পারছি না। আসলে আমি অন্য একজনের বদলে এই জায়গায় কাজে এসেছি, আর আমি জানতাম না এটা তোর জমি। দাদা, তুমি এসব কি বলছো? তোমার অন্যের জমিতে কাজ করার দরকারই বাকি। রঘু ধীরে ধীরে সব সত্যটা মধুকে জানায়। তাদের সংসারের অবস্থা, জমি বিক্রি, আর্থিক সমস্যা। দাদা, তোমাদের এত বড় একটা সমস্যা হয়ে গেল, আর এই ছোট ভাইটাকে একবারও জানালে না। আমি কি তোমাদের সাহায্য করতাম না? কোন মুখ নিয়ে তোর কাছে যেতাম বল? সেই মুখ কি আমরা রেখেছি? আমিও তো সব জানি না। আমি শুধু এটা জানি যে তুমি আমার বড় দাদা, আর ভাই হওয়ার নাতে এটা আমার কর্তব্য যে আমি আমার দাদার পাশে থাকি। আর এখন তো তুমি জমির কাজও শিখে গেছো, তাই আপাতত আমি তোমাকে 1 বিঘা জমি তোমার নামে লিখে দিচ্ছি। সেই জমিতে তুমি চাষ করো। আমি তোমার প্রয়োজনীয় সামগ্রী ব্যবস্থা করে দেব। বিশেষ করে জল নিয়ে কোনো চিন্তা করবে না, আমি আছি। মধুর কথা শুনে রঘুর মনে মনে একটা প্রশ্ন জাগে, আর সে মধুকে জিজ্ঞাসা করে, আচ্ছা মধু, তুই কোন 1 বিঘা জমির কথা বলছিস বলতো? কেন? পূর্ব দিকের ওই শুকনো 1 বিঘা জমিটা, যেটা তুমি আমাকে দিয়েছিলে।